প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে ডেলএইচ নির্ণয় দেখেছি। ডেলএইচ নির্ণয়ের পদ্ধতিটা জানতে পেরেছি। এখন আমরা দেখব ডেলএইচ এর মান আছে, কিন্তু বিক্রিয়ক অথবা উৎপাদের যে কোনো একটি যৌগের বন্ধন শক্তির মান বের করতে হবে। আর তাহলে আমরা এই ক্ষেত্রে কিভাবে ওই বন্ধন শক্তির মান বের করব? দেখো, বোর্ডে একটা প্রবলেম দেওয়া আছে। 3 অণু হাইড্রোজেনের সাথে 1 অণু নাইট্রোজেন বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন করব। আর ডেলএইচ এর মান হচ্ছে -92 কিলোজুল পার মোল। আচ্ছা, হাইড্রোজেন ও নাইট্রোজেন এর বন্ধন শক্তি যথাক্রমে 435 কিলোজুল পার মোল ও 391 কিলোজুল পার মোল হলে নাইট্রোজেন ত্রিবন্ধন এর বন্ধন শক্তি নির্ণয় করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাথমেটিক্সটার মধ্যে সমতাকরণ করাই আছে। এখানে হাইড্রোজেন 6টা, এখানেও হাইড্রোজেন 6টা, 3 দুগুণে 6। এরপরে এখানে নাইট্রোজেন 2টা, এখানেও নাইট্রোজেন 2টা, সমতাকরণ আছে। ডেলএইচ এর মান দেওয়া আছে। আমাদেরকে কিসের মান বের করতে হবে? এন ট্রিপল বন্ড, নাইট্রোজেন বন্ধন শক্তির মান বের করতে হবে। তাহলে আমরা সলিউশনটা করব কিভাবে? দেখো, 3 অণু হাইড্রোজেন প্লাস 1 অণু নাইট্রোজেন ইকুয়াল টু 2 অণু অ্যামোনিয়া। ডেলএইচ এর মান -92 কিলোজুল পার মোল। আচ্ছা, এরপরে আমরা এখানে এটাকে ভাঙাইলে মানে ঘাটনিক সংকেত লিখবো। সমতাকরণ করা হয়েছে, ঘাটনিক সংকেত হবে হাইড্রোজেন H2, তাহলে HH বন্ড 3 HH বন্ড, 3টা হাইড্রোজেন বন্ধন। তারপরে দেখতে পাচ্ছি নাইট্রোজেন ট্রিপল বন্ড N2, তাহলে নাইট্রোজেন ট্রিপল বন্ড হবে। তারপরে দেখতে পাচ্ছি NH3 নাইট্রোজেন, একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেনকে ধরেছে, সামনে 2 আছে। NH একটি বন্ধন, এখানে NH, এখানে NH, 1 2 3, 3টি NH বন্ধন। যেহেতু সামনে 2 আছে সেহেতু 3 দুগুণে 6, 6টি NH বন্ধন হবে। তাহলে দেখো, 3টা HH বন্ধন, একটা NN বন্ধন, 6টা NH বন্ধন। ডেলএইচ হচ্ছে -92 কিলোজুল পার মোল। আচ্ছা, তাহলে এখানে মানগুলো দেওয়া আছে, বন্ধন শক্তির যে মানগুলো দেওয়া আছে আমরা এই মানগুলো লিখে দেব। দেওয়া আছে হাইড্রোজেন বন্ধন শক্তি 435 কিলোজুল পার মোল, না NH বন্ধন শক্তি 391 কিলোজুল পার মোল। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের অঙ্কটা করা হয়েছে। এরপর আমরা কি করব? 3 ইনটু হাইড্রোজেন বন্ধনের মান হচ্ছে কত? 435 কিলোজুল পার মোল। আমাদের নাইট্রোজেন ট্রিপল বন্ডের মানটা বের করতে হবে। ওকে, আচ্ছা, ইকুয়াল টু কি পেয়েছি আমরা এখানে? আমরা পেয়েছি 6। NH বন্ধন শক্তির মান কত? NH বন্ধন শক্তির মান হচ্ছে 391। ঠিক আছে। আচ্ছা, -92 কিলোজুল পার মোল। আচ্ছা, তারপরে দেখো, আমি যদি ক্যালকুলেশন করি কি দাঁড়ায়? এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 1305 প্লাস নাইট্রোজেন ট্রিপল বন্ড। ওকে, তারপরে ওইখানে যদি ক্যালকুলেশন করি কি দাঁড়ায়? ওইখানে ক্যালকুলেশন করলে দাঁড়ায় হচ্ছে 6 ইন্টু 391। 6 ইন্টু 391 এর মান কত হবে? 6 ইন্টু 391, 2346
2346। তাহলে আমরা এই পজিশনে আসলাম, আর ডেল এইচ এর মান তো আছে। এখন তাহলে আমরা কি করব, আমরা জানি বিক্রিয়কের বন্ধন শক্তি বের করেছি, উৎপাদের বন্ধন শক্তি পেয়েছি। আমরা জানি ডেল এইচ ইকুয়াল টু বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি, বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি বিয়োগ উৎপাদের বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি। ঠিক আছে, এটা মুছে দিলাম। আচ্ছা, ডেল এইচ -92, বিক্রিয়কের টোটাল বন্ধন শক্তি কত পেয়েছ? 1305 প্লাস নাইট্রোজেন ট্রিপল বন্ড মাইনাস উৎপাদের বন্ধন শক্তি কত পেয়েছ? 2346। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো -92 ঠিক থাকবে ইকুয়াল টু 1305 2346 থেকে বিয়োগ করলে কত হবে? গুড, ক্যালকুলেশন করলে আমরা পাই 1041 বিয়োগ 1041। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি সাইড পাল্টিয়ে দিই, সাইড পাল্টিয়ে দেওয়ার পর নাইট্রোজেন ট্রিপল বন্ড -92 প্লাস 41, মানে এই সমান সমানের এই অংশটা এই পাশে নিয়ে আসলাম, -92 এই পাশে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে যদি আমার -1041 যায়, তাহলে এটা প্লাস হয়ে যাবে 1041। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, মানটা কত আসছে? 949 কিলোজুল পার মোল। যে শিক্ষার্থীরা, আমরা তিনটা এইচএইচ বন্ধন পেয়েছিলাম, তো 3 ইন্টু এইচএইচ বন্ড এনার্জি 435, তারপরে NN ট্রিপল বন্ড, ঠিক আছে, সমান চিহ্ন 6 ইন্টু, আমরা NH বন্ধন পেয়েছিলাম 6টা, 6 ইন্টু 391, তোমাদের প্রশ্নেই দেওয়া থাকবে এটা। আর ডেল এইচ ইকুয়াল টু কি হবে এখানে? ডেল এইচ ইকুয়াল টু -92 কিলোজুল পার মোল। আচ্ছা, তারপর লাইনে দেখো এই দুইটা গুণ করলে হয় 1305, NN ট্রিপল বন্ড এই 6 কে 391 দিয়ে গুণ করলে হবে 2346। তাহলে আমরা ডেল এইচ এর সূত্রটা অ্যাপ্লাই করব। ডেল এইচ ইকুয়াল টু বিক্রিয়কের বন্ধন ভাঙার শক্তি বিয়োগ উৎপাদের বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি। তাহলে ডেল এইচ এর মান -92 ইকুয়াল টু 1305 প্লাস নাইট্রোজেন ট্রিপল বন্ড -2346। এতটুকু হলো বিক্রিয়কের মোট বন্ধন ভাঙার শক্তি, আর এটা হলো উৎপাদের বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি। তাহলে আমরা এখানে 2346 থেকে 1305 বিয়োগ করলে পাই 1041। আর নাইট্রোজেন ট্রিপল বন্ড এই অংশটা এদিকে নিয়ে আসলাম, 92 -92 ওই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, নিয়ে যাওয়ার পর এই যে -1041 এটা ওই পাশে গেলে কি হবে? 1041 -92 1041 প্লাস 1041, তাহলে থাকবে কত? ক্যালকুলেশন করলে 949 কিলোজুল পার মোল। 949 কিলোজুল পার মোল। আশা করি এই টাইপের প্রবলেমগুলো তোমরা সমাধান করতে পারবে। আমি এরকম একটা সমাধান 98 কিলোজুল পার মোল। ঠিক আছে,
আসলে তোমরা প্রবলেমটা সলভ করতে পারবে। ওকে, জি আচ্ছা, মুছে ফেললাম কিন্তু। হ্যাঁ, ব্যবহার বলতে গেলে আসলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে যত মানে শিল্প কারখানা যানবাহন চলতেছে, বা আমাদের কিচেন রুমে সারাদিন আমাদের রান্না বান্নার কাজ চলে, এই সব কিছুতে আসলে রাসায়নিক শক্তি জড়িত। আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলে কি হচ্ছে, আমরা একটু দেখি। রাসায়নিক শক্তির ব্যবহারের ক্ষেত্রে রাসায়নিক শক্তিকে অন্য প্রকারের শক্তিতে রূপান্তর করতে গেলে একটা হচ্ছে কি জ্বালানি পোড়ানো, এই যে জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোল, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, এগুলাকে আমরা বলি জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানিতে কি বহু বছর মৃত জীবদেহ, উদ্ভিদ দেহ মাটির নিচে চাপা পড়ে থাকার কারণে এরা এক প্রকার জ্বালানি হয়ে যায়। মৃত প্রাণীদেহগুলার যে গ্যাস উৎপন্ন হয় সেটা প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়ে যায়, আর তরল অংশটা অকটেন, পেট্রোল, ডিজেল, আর মৃত উদ্ভিদ দেহগুলা কয়লায় পরিণত হয়ে যায়। এগুলা জ্বালানি হিসেবে কাজ করে, এই জন্য এদেরকে বায়োফুয়েল বা জীবাশ্ম। আচ্ছা, এরপরে দেখো আতশবাজি মানে পটকা, এটা যখন ফুটানো হয় এটার মধ্যে তোমার কি কি থাকে? এখানে তোমার তাপ শক্তি, আলোক শক্তি, এইসব শক্তি উৎপন্ন হয়। এরপরে দেখো ড্রাই সেল বা শুষ্ক কোষ। আমাদের টেলিভিশন কি বলে, টেলিভিশনে যে রিমোট ব্যবহার করি, রিমোটের মধ্যে যে বা দেওয়াল ঘড়ির মধ্যে যে ব্যাটারি ব্যবহার করি, এগুলো হচ্ছে ড্রাই সেল বা বলা হয় শুষ্ক কোষ। ঠিক আছে, এই শুষ্ক কোষগুলোর মধ্যে রাসায়নিক উপাদান থাকে, এরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে থাকে। আচ্ছা, আমরা এইগুলা পরবর্তীতে আরো বিস্তারিত জানতে পারবো। এরপরে যেটা আসছে ডেনিয়েল সেলটা কি? ডেনিয়েল সেল বা এটা গ্যালভানিক কোষে বলা হয়। ডেনিয়েল সেল হচ্ছে একটা পাত্রের মধ্যে জিঙ্ক সালফেটের দ্রবণ নিবা, এটার মধ্যে জিঙ্ক দণ্ড প্রবেশ করাবা, আর একটা পাত্রের মধ্যে কপার সালফেটের দ্রবণ নিবা, কপার দণ্ড প্রবেশ করাবা। এরপরে এটা দোটার মধ্যে, দুইটা দণ্ডের মধ্যে তার দিয়ে সংযুক্ত করে দিলে রাসায়নিক বিক্রিয়া থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। এটাকে বলা হয় ডেনিয়েল সেল। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো ডেনিয়েল সেলের যে বিক্রিয়াটা হয়, একটু আমরা বিক্রিয়াটা দেখে নিই। ডেনিয়েল সেলের কি বিক্রিয়াটা হয়? জিঙ্ক কপার সালফেট এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? জিঙ্ক সালফেট প্লাস কপার। মানে ডেনিয়েল সেলের টোটাল যে বিক্রিয়াটা হয়, জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন করবে। এখানে টোটাল বিক্রিয়াটা ডেনিয়েল সেলের। আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত পরে জানতে পারবো। পেট্রোল, ডিজেল, অকটেন এগুলো পোড়ানোর মাধ্যমে আমরা তাপ ইঞ্জিনগুলোতে তাপ শক্তি উৎপন্ন হয়, এটা যান্ত্রিক শক্তিতে পরিণত হয় এবং তারপরে গাড়ি চলতে থাকে। এখন এরপরে বিমান চলে, ঠিক আছে, ওইখানেও মানে রাসায়নিক পদার্থ পোড়ানোর মাধ্যমে। এখন আমাদের প্রকৃতির মধ্যে রাসায়নিক শক্তির একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। কাকে বলে তোমরা নিচের ক্লাস থেকে জেনে এসেছো। সালোক সংশ্লেষণ হলো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ পাতা বাতাসের কার্বন ডাই অক্সাইড এবং পানির সাথে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং উপজাত হিসেবে অক্সিজেন ত্যাগ করে, তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। এই প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। তাহলে দেখো, সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা যদি আমরা লিখি, সালোক সংশ্লেষণ ইংলিশে বলা হয় ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষণ কি করে? কার্বন ডাই অক্সাইড
6 অণু কার্বন ডাই অক্সাইডের সাথে 12 অণু পানি বিক্রিয়া করবে। এখানে কি কি লাগবে? এখানে লাগবে সূর্যালোক, আর কি লাগবে? ক্লোরোফিল। সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে উদ্ভিদের সবুজ পাতা বাতাসের কার্বন ডাই অক্সাইড এবং পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? শর্করা জাতীয় খাদ্য C6H12O6 শর্করা। রাসায়নিক শক্তি যথাযথ ব্যবহারটা কি? দেখো, আমরা যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি, মানে কয়লা, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস, এগুলা প্রতি বছর 21.3 বিলিয়ন, ঠিক আছে, কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রকৃতির মধ্যে মিশে যাচ্ছে। তাহলে আমরা যদি এটা চিন্তা করি, কত ভয়ঙ্কর ব্যাপার প্রকৃতির জন্য। আমাদের কি হবে? দেওয়ালের টাইলস নষ্ট হয়ে যাবে। এসিড বৃষ্টি যখন জলাশয়ে পড়বে, জলাশয়ের পানির অম্লের পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে, পানি অম্লীয় হয়ে যাবে। ফলে মানে জলজ প্রাণীগুলো সব মারা যাবে, জলজ উদ্ভিদগুলো মারা যাবে। এরপরে আমাদের কি হবে? প্রাণীগুলোর ব্যাপক ক্ষতি সাধন হবে। কেমন? এরপরে এই এসিড বৃষ্টি মানুষের গায়ে পড়লে মানুষের গা ঝলসে যাবে। এগুলো খুব মারাত্মক। আচ্ছা, তাহলে দেখো, জ্বালানির বিশুদ্ধতার গুরুত্বটা কি? জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব হলো, প্রকৃতিতে আমরা যে কেমিক্যালগুলো, যে রাসায়নিক উপাদানগুলো ব্যবহার করি, এগুলা অবিশুদ্ধ থাকে। আর এই অবিশুদ্ধ জ্বালানিগুলোকে আমরা শিল্প কারখানায় ব্যবহার করার মাধ্যমে এগুলোকে বিশুদ্ধ করতে হয়। যদি অবিশুদ্ধ জ্বালানি ব্যবহার করে থাকি, এই অবিশুদ্ধ জ্বালানি থেকে সালফার, ফসফরাস, নাইট্রোজেনের অক্সাইড প্রকৃতির মধ্যে চলে যায়। এই প্রকৃতির মধ্যে এই অক্সাইডগুলা বাতাসের আবার পানির সাথে বিক্রিয়া করে এসিড উৎপন্ন করবে, যা বৃষ্টির পানির সাথে এসিড বৃষ্টি রূপে ভূপৃষ্ঠে পতিত হবে। কিভাবে এসিড বৃষ্টি সৃষ্টি হয় আমরা এটা দেখি। আমরা জ্বালানি বিশুদ্ধতার গুরুত্ব নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এসিড বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়? এসিড বৃষ্টি, দেখো, এসিড বৃষ্টি যদি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। তারপরে কি করবে? সালফার ডাই অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করবে। সালফার ট্রাই অক্সাইড কি করবে? আবার পানির সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে, H2SO4, ঠিক আছে। এরপরে কি হবে? নাইট্রিক অক্সাইড, পানি, অক্সিজেন, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে। দেখো, এসিড বৃষ্টি কিভাবে সৃষ্টি হচ্ছে? এই যে অবিশুদ্ধ জ্বালানি ব্যবহার করলে এগুলা থেকে যে অক্সাইডগুলো নির্গত হবে, এই অক্সাইডগুলো বাতাসের পানির সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। সালফার ট্রাই অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করবে। সালফার ট্রাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক উৎপন্ন করবে। এরা যখন বৃষ্টির পানির সাথে ভূপৃষ্ঠে পতিত হবে, ওই সময়টা অ্যাসিড বৃষ্টি হিসেবে পতিত হবে। আর অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব আমরা আলোচনা করি। ফটোকেমিক্যাল স্মোক, বা এটাকে বলা হয় ফটোকেমিক্যাল ধোঁয়া। আচ্ছা, ফটোকেমিক্যাল ধোঁয়াটা কি? যানবাহন থেকে নির্গত ধোঁয়ায়, যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় তোমার কি থাকে? কার্বন মনোক্সাইড, এরপরে কি থাকে? নাইট্রাস অক্সাইড, এরপরে অব্যবহৃত জ্বালানি যেমন মিথেন, এগুলো উপস্থিত থাকে। আর এরা সূর্যের আলোর উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে এক প্রকার মানে ধোঁয়াশার সৃষ্টি করে। এই ধোঁয়াশার সৃষ্টি করে, কুয়াশার মতো ধোঁয়াশা সৃষ্টি করবে। এটাকে বলা হয় ফটোকেমিক্যাল স্মোক বা ফটোকেমিক্যাল ধোঁয়া। আমরা আজ থেকে 4-5 মাস আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেখেছি, ওইখানে বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে এই ফটোকেমিক্যাল স্মোক সৃষ্টি হয়েছিল। এখানে শিল্প কারখানা বেশি হওয়ার কারণে এই ধরনের
ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আর এগুলো অবশ্যই কি করবে, এই ফটোকেমিক্যাল ধোঁয়াগুলা ওজোন স্তরের ক্ষতি করবে। ওজোন স্তরটা কি, আমাদের বায়ুমণ্ডলের উপর একটা কি আছে, ওজোনের একটা লেয়ার আছে, ওজোন ওজোনের একটা লেয়ার আছে, ঠিক আছে। এখানে আল্ট্রাভায়োলেট রশ্মি, সূর্য থেকে যে ক্ষতিকারক রশ্মিগুলো আছে এই ওজোন স্তরটা ধরে রাখে। এই ধরে রাখার কারণে কি হচ্ছে, ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট ইউভি রশ্মিগুলো পৃথিবীতে আসতে পারছে না। ইউভি রশ্মিগুলো আমাদের বডির জন্য খুবই ডেঞ্জারাস, এগুলা মানুষের ক্যান্সার সৃষ্টি করতে পারে। এখন এই ওজোন স্তর এই ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মিগুলোকে আটকে রাখতে পারে। এখন যদি এই ওজোন স্তর এরকম ফটোকেমিক্যাল ধোঁয়ার জন্য, কার্বন ডাইঅক্সাইডের জন্য ছিদ্র হয়ে যায় বা ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে সহজেই আল্ট্রাভায়োলেট রশ্মিগুলো পৃথিবীতে চলে আসবে, ফলে প্রাণীগুলোর অনেক ক্ষতি সাধন হবে। এই জন্য ওজোন স্তর একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য ওজোন স্তরকে পৃথিবীর ছাঁকনি বলা হয়। ওজোন স্তরকে কি বলা হয়, ওজনকে পৃথিবীর ছাঁকনি বলা হয়। ওজনকে পৃথিবীর ছাঁকনি বলা হয় কেন, এটা হলো মেইন। তারপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, রাসায়নিক শক্তির ব্যবহারের নেতিবাচক প্রভাব। রাসায়নিক শক্তি ব্যবহার আমরা কিছুক্ষণ আগেই বলেছি, আমরা যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি প্রতি বছর এখান থেকে 21.3 বিলিয়ন মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। এই নির্গত কার্বন ডাইঅক্সাইডের অর্ধেক প্রাকৃতিকভাবে প্রকৃতির প্রয়োজনে নিয়ে যায়, যেমন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে গাছপালা গ্রহণ করছে, এভাবে প্রকৃতির মধ্যে অর্ধেক কার্বন ডাইঅক্সাইড চলে যাচ্ছে, বাকি অর্ধেক কার্বন ডাইঅক্সাইড আমাদের এই পৃথিবীর মধ্যে থেকে যাচ্ছে। এখন এই কার্বন ডাইঅক্সাইড একটু ভারী হওয়ার কারণে এরা বায়ুমণ্ডলের নিচে গিয়ে একটা লেয়ার সৃষ্টি করবে, একটা কার্বন ডাইঅক্সাইড একটা স্তর সৃষ্টি করবে। এই স্তরের কারণে পৃথিবীতে যে সূর্যালোক আসবে, এই সূর্যালোক আবার ব্যাক করে পৃথিবী থেকে কেন পারে না, কার্বন ডাইঅক্সাইড এই অতিরিক্ত সূর্যের তাপটাকে ধরে রাখে, ফলে পৃথিবী উত্তপ্ত হয়ে যায়। পৃথিবী উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে এটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। এটাকে কি বলে, গ্লোবাল ওয়ার্মিং। দেখো, গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন, ওকে, গ্লোবাল ওয়ার্মিং ঘটে। এই কার্বন ডাইঅক্সাইড অতিরিক্ত তাপ ধরে রাখার কারণে পৃথিবীকে উত্তপ্ত করে ফেলে। এই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। এখন এটা হচ্ছে শীত প্রধান দেশে শীতের আক্রমণ থেকে সবুজ গাছপালাকে রক্ষা করার জন্য এখানে একটা কাচের ঘর তৈরি করা হয়। ওই কাচের দেওয়াল ভেদ করে ওই ঘরের মধ্যে সূর্য আলো ঢুকতে পারে, কিন্তু কাচের দেওয়ালটা ভেদ করে এই সূর্যালোকটা আবার ব্যাক পৃথিবীতে ফিরে আসতে পারে না। এই শাকসবজি চাষবাস করা হয়, এই কাচের ঘরটাকে বলা হয় কি, গ্রিন হাউস। আমরা যদি একটা ঘর আঁকি এরকম, এই ঘরের ভিতরে শাকসবজি, এটা হচ্ছে গ্রিন হাউস। এখন পৃথিবীর ক্ষেত্রে কি হচ্ছে, পৃথিবীর ক্ষেত্রে বায়ুমণ্ডলের নিচে দিয়ে কার্বন ডাইঅক্সাইড যে স্তর সৃষ্টি করছে, পৃথিবীতে পৃথিবী থেকে যখন চলে যেতে চায় সূর্যের তাপটা কি করে এই কার্বন ডাইঅক্সাইড ধরে রাখে। গ্রিন হাউসের কাচের মতো যে কার্বন ডাইঅক্সাইডের লেয়ারটা সৃষ্টি হয়, কার্বন ডাইঅক্সাইডের স্তরটা অতিরিক্ত সূর্যের তাপটাকে ধরে রাখার কারণে গ্রিন হাউস এফেক্টের মতো আমাদের পৃথিবীটা গরম হতে থাকে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়। পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে কি হবে, এই ঘটনাকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। এর ফলে কি হবে, উত্তর ও দক্ষিণ মেরুতে যে বরফগুলো আছে ওই বরফগুলো গলে
সাগরের মধ্যে তরল হিসেবে পানি হিসেবে জমা হবে। আর সাগরের পানির স্তর বেড়ে গিয়ে নিচু এলাকা, যে দেশগুলা সাগরের উপকূলবর্তী এলাকায় আছে, এগুলা সাগরের নিচে ডুবে যাবে, ফলে অনেক ব্যাপক প্রাণহানি ঘটার সম্ভাবনা। তারপরে গ্রিন হাউস এফেক্টের অনেক ক্ষতিকর প্রভাব আছে। মেন কথা, আমরা আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে। আমরা যে জ্বালানিগুলো ব্যবহার করি, এগুলো অপূর্ণ দহনের পরে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হতে পারে, কার্বন মনোক্সাইড উৎপন্ন হতে পারে। কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় যখন জ্বালানি অপূর্ণ দহন হয়, এবং এই কার্বন মনোক্সাইডকে বলা হয় নীরব ঘাতক। এখন দেখো, লাস্ট যে টপিকসটা, ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, মানে যে ইথানল, ইথানলটাকে ইথানলকে বলা হয় অ্যালকাইল অ্যালকোহল, এটার সংকেত হচ্ছে C2H5OH, বা এটাকে এভাবে লেখা যায় CH3CH2OH। ইথানল হচ্ছে অ্যালকাইল অ্যালকোহল, ঠিক আছে? এটাকে C2H5OH বা CH3CH2OH এই সংকেত দিয়ে প্রকাশ করা হয়। এখন আমরা যে জীবাশ্ম জ্বালানির সাথে যদি ইথানল যুক্ত করতে পারি জ্বালানি হিসেবে, তাহলে দেখা যায় জীবাশ্ম জ্বালানির ঘাটতিটা কিছুটা মানে আমরা ওভারটেক করতে পারবো। জীবাশ্ম জ্বালানির পরিমাণ খুব সীমিত, এটা একসময় শেষ হয়ে যাবে। তারপর আমরা কি করব? আমাদের অনেক বিপদ হয়ে যাবে, আমরা ওই সময় একদম অচল হয়ে যাব। এই জন্য দেখা যায় উত্তর আমেরিকার অনেকগুলা দেশ জীবাশ্ম জ্বালানির সাথে তারা জীবাশ্ম জ্বালানির সাথে ইথানলকে মিশ্রিত করে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করছে। ব্রাজিলে তাদের জীবাশ্ম জ্বালানির সাথে 25 ভাগ ইথানল জ্বালানি হিসেবে ব্যবহার করছে তাদের পেট্রোল ইঞ্জিনের মধ্যে, তাপ ইঞ্জিনের মধ্যে। আবার আমেরিকা তাদের সকল গাড়ির মধ্যে জীবাশ্ম জ্বালানির সাথে শতকরা 10 ভাগ ইথানল মিশ্রিত করে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করছে। আমরাও যদি ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, অদূর ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানির উপর আমাদের চাপ কমে যাবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। রসায়ন নিয়ে এই টপিকগুলো নিয়ে ব্যাপক আলোচনা করা যায়, আসলে আমাদের এত আলোচনা করার মতো সময় নাই, ঠিক আছে? তবু আমরা জানতে হবে। তো রসায়ন একটা প্রবাদ আছে, একটু বলে নিই। রসায়ন যতই পড়িবে ততই ভুলিবে, ভুলিতে ভুলিতে শিখিয়া যাইবে। একটা প্রবাদ বাক্য আমার কেমিস্ট্রি স্যাররা বলতো। তো তোমরাও প্র্যাকটিস করবে, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, খুবই গুরুত্বপূর্ণ। আজকের জন্য আমার লেকচার এখানে শেষ করছি। সবাই রসায়ন ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।